তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। বিপত্তিক পুরুষের সঙ্গে বিয়ের কথা শুনে চমকে উঠল অরু। হতবিহ্বল ওকি পচে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নিষ্ঠুরতম বাক্য উচ্চারণ করার বাবার পানে। হাস্যজল মুখখানে নিমিশে তিমিরে ঢাকা পড়ল অতর্কিত ভাবে। ধরিত্রী সহ চারপাশ নিস্তব্ধ হয়ে গিয়েছে। চক্ষুতে বড় বড় করে অনিমেষ তাকিয়ে থাকলো বিলম্বহীন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে যাবে ভাব। এক পলকে হৃদয়ের ভেতরে হাজার প্রশ্ন উকি দিচ্ছে, মাথার মধ্যে মেঘের মতন শঙ্কা জমি উঠেছে। সময় থেমে গিয়েছে হৃদস্পন্দনের সঙ্গে। সচল মস্তিষ্ক বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছে না। কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে, শুধু চোখে আকাশচুম্বী অবাক হওয়ার চাপ। মনে হচ্ছে ধরনী একদিন পরেই তার সামনে সম্পূর্ণ নতুন এক বাস্তবতা হাজির করবে। ধরনী একদিন পরেই তার সামনে সম্পূর্ণ এক বাস্তবতা হাজির করবে, যা তাকে গ্রহণ করতে সানন্দে প্রস্তুত। জামশেদ পুনরায় একই বাক্য আওড়াতে এবার খেপে উঠল অরু। রাগের স্বর ভূমিকম্পের ন্যায় কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঝাঁজ নিয়ে চড়া গলায় চেঁচিয়ে বলল, অসম্ভব! তুমি এসব কি বলছো আব্বু? তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি কি পাগল হয়ে গিয়েছো? কতই বা বয়স আমার? সবে 21 বছরে পা দিয়েছি। আমার পুরো ক্যারিয়ার পড়ে রয়েছে। এখনই কেন বিয়ে দিতে চাইছো আমার? তাও আবার ছেলে পূর্বে আরেকটা বিয়ে করেছে, বউ মারা গিয়েছে নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে সেটাও এখনো পরিষ্কার না। শুনেছি তার নাকি 5 বছর একটা ছেলেও আছে। এরকম একজন বিপত্নিক পুরুষের সাথে কিভাবে বিয়ে ঠিক করলে আমার? আমাকে জিজ্ঞেস করেছো? একবারও আমার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বোধ করেছো তুমি? আমি কি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছি আব্বু? জামশেদের অভিব্যক্তি দৃঢ়, গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার কথা শুনতে চাইনি, আমার সিদ্ধান্ত জানিয়েছি। তাছাড়া স্যারের বয়স মাত্র 30, তোমারও তো 21। স্যারের সাথে তোমার বিয়ের কথা ফাইনাল করে ফেলেছি। বিয়ে তোমাকে করতেই হবে, কোনো বাহানা চলবে না। অরুর ফর্সা মুখশ্রী কাঠিন্য হয়ে এলো, কণ্ঠে পূর্বের চেয়েও দ্বিগুণ তেজ ঠালো। আমায় জিজ্ঞেস না করিয়ে একা একা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? আমি কি দেখতে অসুন্দরী? চেহারা কি খারাপ? নাকি আমি বন্ধা? নাকি আমি নষ্ট হয়ে গিয়েছি? তাহলে একজন বিপত্তিক পুরুষের সাথে আমার বিয়ে ঠিক করো কিসের ভিত্তিতে? আমার মতামতে কি কোনো গুরুত্ব নেই? জামশেদ সাবলের স্বীকারোক্তি দিলেন, না, নেই। আমি যা বলেছি সেটাই হবে, কথার কোনো নড়চড় হবে না। কেন হবে না? আমি এই বিয়ে কিছুতেই করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে, সেটা তুমি চাও বা না চাও। অরু ছলছল অক্ষি পচে তাকায়, নরম কণ্ঠে আকুতি নিয়ে জানায়, আবু তুমি জানো আমি নিখিলকে পছন্দ করি, তবু কেন এসব বলছো? কেন জোর করছো বিয়ের জন্য? জামশেদ একগুঁয়ে দৃঢ়তার সমেত বলেন, নিখিল ভালো ছেলে না ওরু, একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। তোমার সাথেও জাস্ট টাইম পাস করছে, ধোকা দিবে তোমাকে। সত্যিকারের ভালোবাসে না তোমাকে। অরু তাচ্ছিল্য হাসে, কণ্ঠে নিপাত অভিমান প্রকাশ পেল। তুমি তোমার নিজের আব্বু, তুমি নিজে আমায় কতটা ভালোবাসো, তোমার কাছে আমার গুরুত্ব কতটা, সেখানে নিখিল তো আমার আপন কেউ না। নিখিল তোমার চোখে পট্টি পরিয়ে রেখেছে, তাই ওর ভুল তোমার চোখে পড়ছে না। একদিন ঠিক বুঝতে পারবে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। চিরবিরে গর্জে উঠল অরু ক্রোধান্বিত কণ্ঠে, সচকিত হয়ে প্রশ্ন ছিল, ভালো? কিসের ভালো? নিখিল আমার চোখে কোনো পট্টি পরায়নি আব্বু। ওই তোমার অফিসের বস হেভেন তালুকদার তোমার চোখে পট্টি পরিয়েছে সে, নাকি আমাকে তার সাথে বিয়ে দেয়াতে তার থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছ তুমি? তাহলে সরাসরি বলো না যে তুমি টাকার লোভে মেয়েকে বিক্রি করে দিতে চাইছো তোমার অফিসে বসের কাছে। সঙ্গে সঙ্গে পুরুষালী শক্ত হাতে চর পড়ল অরুর নরম তুলতুলে গালে। পরপর দুটো চর মেরেছেন জামশেদ। অরু গালে হাতে অবাক হয়ে তাকিয়ে আছে বাবার পানে। কাঁদতে ভুলে গিয়েছে, জীবনে প্রথম তার রাজকন্যা গায়ে হাত তুললেন জামশেদ। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বললেন, কার সামনে দাঁড়িয়ে আছো ভুলে যেও না। কাকে কি বলছো তুমি? নিজের বাবার সাথে এভাবে কথা বলতে লজ্জা করছে না তোমার? আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি, শাসন করিনি বলে দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছ। অরু কিছু বলে না, মুখমণ্ডলে কঠিন ভাব ফুটিয়ে দৌড়ে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। ধপ করে বিছানার বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। নিয়তি কেন বারবার ওর সাথে এমন করে?
কেন ও যাকে ভালোবেসে আঁকড়ে বাঁচতে চায় তাকে উপরওয়ালা দূরে সরিয়ে নেয়। ছোটবেলায় মাকে খোদা কেড়ে নিয়েছেন, বাবা ভরণ পোষণের দায়িত্ব নিলেও তাকে তার থেকে তেমন ভালোবাসা পায়নি কখনো। আদর করে সময় নিয়ে দুটো কথা বলেনি। পরিবারের লোকেরাও তুচ্ছ-তাচ্ছিল্য করে। আর যার হাত ধরে সারা জীবন থাকতে চেয়েছে সেই পছন্দের নিখিলকেও এখন দূরে সরিয়ে দিচ্ছে। জামশেদ যাকে বিয়ে করতে বলেছেন সেই লোক অচেনা কেউ না, তাকে খুব ভালো করে চেনে ওরু। ওর বাবার অফিসের বস, বাংলাদেশের নামকরা তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হ্যাভেন তালুকদার একাধিক ব্র্যান্ড নিয়ে কাজ করে। দেশের বাইরেও তাদের ব্যবসায়ী কার্যক্রম চালু রয়েছে। জামশেদকে অফিসে খাবার পৌঁছে দিতে গিয়ে বেশ কয়েকবার হ্যাভেনকে দেখেছে ওরও। বাহ্যিক সৌন্দর্য নজর কাড়া, দেখতে মাশাআল্লাহ, লম্বা চওড়া পেটানো শরীরের অধিকারী, সুদর্শন অ্যাটিটিউড একজন পুরুষ। যে কোনো মেয়ের হার্টবিট বাড়ি দিতে সক্ষম, সবসময় ভাব নিয়ে চলে। কিন্তু লোকটা আস্ত একটা বজ্জাত, ভীষণ রকচটা, গম্ভীর টাইপের লোকটার চরিত্রের সমস্যা আছে মেবে, নয়তো প্রথম বউ চলে গিয়েছে কেন। অবশ্য এই ব্যাপারটা ওর কাছে এখনো ক্লিয়ার নয় যে হ্যাভেন তালুকদারের বউ চলে গিয়েছে নাকি মারা গিয়েছে। কেউ বলে মারা গিয়েছে, আবার কেউ বলে তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু লোকটাকে ওর পছন্দ নয়। সব জায়গায় নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায়, কারো কথা তেমন গুরুত্ব দেয় না। নিজের যেটা ঠিক মনে হবে সেটাই করবে। তার উপর তার 5 বছরের একজন ছেলে আছে। এরকম একজন লোককে ওর বিয়ে করবে না, কিছুতেই না। ওরুর চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েও। পুরো বাড়ি থমথমে গুমোট পরিস্থিতির শিকার। বিকাল প্রায় 3টে বাজতে চলো, অথচ এখনো রুমের দরজা খোলেনি ওরও। দুপুরে খেতেও আসেনি। ছোট চাচি এসে কতবার ডেকে গিয়েছেন, কোনো সাড়া পাওয়া যায়নি। বড় চাচার ছেলে রাহাত এসে হাজির, দরজায় জোরে জোরে করাঘাত করছে। মেজাজ খারাপ হলো ওরুর, বাধ্য হয়ে দরজা খুলে দিল। বেরিয়ে এসে চিচিয়ে বলল, বাড়িতে কি কেউ মারা গিয়েছে নাকি? তখন থেকে দরজা ধাক্কাধাক্কি করছো। তোমাদের জন্য কি শান্তির মতো একটু ঘুমোতেও পারবো না? এবার দরজা ধাক্কাছিলে কেন? সামনে এসে ভ্রু কুঞ্চিত করে শুধালো রাহাত। কিরে, রেগে আছিস কেন? আরে এভাবে দরজা বন্ধ করেছিলি কেন? সবাই খেতে ডাকছিল, শুনতে পাসনি নাকি? শুনেও না শোনার ভান করছিলি? ভাইকে দেখে আহ্লাদি হয়ে উঠল ওরু। ভাবল ভোতা মুখে ভাইকে মানানোর স্বরে কিছু বলে বিয়েটা আটকানো যাবে। রাতে হাত ধরে টলমল চোখে চেয়ে অভিযোগ জানায়, দেখো না ভাইয়া, আব্বু আমাকে তার অফিসে বসের সাথে বিয়ে দিতে চাইছে। আমি তাকে বিয়ে করতে চাই না। আব্বুকে বোঝাও না প্লিজ। রাতের অত্যন্ত শান্ত স্বভাব। বোঝানোর কিছু নেই অরু, আমিও চাই এ বিয়েতে তুই সম্মতি দে। হ্যাভেন খুব ভালো মানুষ, অনেক টাকার মালিক, দেখিস তুই অনেক সুখী হবি। অপ্রত্যাশিত অগ্নিশিখা লাভার মতো উত্তপ্ত ছুটন্ত বাক্য অরু হতভম্ব হয়ে গেল। বিস্মিত ও শীতল দৃষ্টিতে তাকে রইল কিয়ৎক্ষণ। খানিক আশার প্রদীপটা দপ করে নিভে গেল মুহূর্তেই। তীক্ষ্ণ সন্দেহে দৃষ্টি নিক্ষেপ করে শুধল, তুমি জানতে এই বিয়ের কথা, তাও কিছু বলনি? রাহাত ভাবলেছেন ভঙ্গিতে প্রত্যুত্তর করল তৎক্ষণাৎ, কি বলবো? সিন ক্রিয়েট না করে চুপচাপ বিয়েটা করে নে অরু। অরু কর্কশ আছে বলা, বললাম তো আমি ওই লোকটাকে বিয়ে করব না। দরকার হলে বাড়ি থেকে চলে যাব আমি, কিংবা মরে যাব, তবু এই বিয়ে কিছুতেই করব না আমি। দ্বিতীয় থাপ্পড়টা কি আমার হাতে খেতে চাস? তোর ওই নিখিলের সাথে প্রেম করা জন্মের মতো খুঁচিয়ে দেব। কোনো কথা শুনতে চাই না। হ্যাভেন তালুকদারের সাথে আজকেই তোর বিয়ে হবে। চিৎকার চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির ছোট বড় সকল সদস্য উপস্থিত হয়ে গিয়েছে। ওর বাবা সহ তারা 3 ভাই 1 বোন, সবার বড় বোন। তারপর বড় চাচা জহির, জামশেদ দ্বিতীয়, জামাল ছোট চাচা, চাচাতো ভাই বোন সব মিলে 5 জন। শেখ বাড়ির একমাত্র ছেলে রাহাত, তার ছোট 1 বোন আছে। ছোট চাচার 2 মেয়ে, আর অরু জামশেদের একমাত্র কন্যা। কাজিন সবগুলো ভালো। ছোট চাচা চাচি খুব ভালো মানুষ, তবে বড় চাচি অরুকে সহ্য করতে পারে না। ওনাদের মেয়েও অরুকে হিংসে করে। বড় চাচির ইশারায় বড় চাচাও নাচে, নয়তো তিনি অরুকে মোটামুটি ভালোবাসেন। মুখ ফুটে না বলেও ওর বুঝতে পারে এই যে বড়লোক বাড়ির ছেলের ঘাড়ে অরুকে ঝুলিয়ে দিচ্ছে, এতে বড় চাচা চাচির স্বার্থ লুকিয়ে আছে অরু নিশ্চিত। নয়তো এত বড়লোক ঘরে ছেলের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে না দিয়ে অরুকে কেন বিয়ে দিচ্ছে?
দীর্ঘশ্বাস ছেড়ে অরু কিছু বলতে যাবে তখনই বড় চাচি এসে নাক চিটকে বললেন, মেয়ের তেজ দেখো, থাকছিস খাচ্ছিস তো আমাদের ঘাড়ে বসে, টের পাস না মাস শেষে এত এত খরচ কোথা থেকে আসে? লজ্জা করে না? অন্যের ঘাড়ে বসে বসে খাস, আবার তাদের সাথে মেজাজ দেখাস। টের তো পাস না সংসারটা কিভাবে চলছে, তোর চাচাদের কতটুকু আয়, সেটা দিয়ে সংসার চালানো, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানো সব হচ্ছে। তোর বাবা একজন পঙ্গু মানুষ, নিজের ঠিক মতো চলতে অসুবিধা হয়। পঙ্গু মানুষকে যে দয়া করে হ্যাভেন বাবার মতো বড় মনের একজন মানুষ চাকরি দিয়েছে এটাই অনেক, নয়তো তোর বাবা কতটুকু কাজ করতে পারে? অল্প কাজ করেও মাস শেষে মোটা টাকা ঠিকই পায়। টাকা পেয়ে আমাদের কী লাভ? সব টাকা তো তোর বাবার চিকিৎসার কাজে ব্যয় হয়ে যায়। মাসে 2-3 বার অসুস্থই থাকে, ঔষধ কেনার জন্য ও তো টাকা চাই নাকি? তোর খরচও আছে। কতদিন আর এভাবে চলবে? স্বার্থপর মেয়ে, শুধু নিজেরটা ভাবে। তুমি খোটা দিচ্ছ আমায় চাচি? খোটা না, যেটা সত্য সেটাই বলছি। অরু বড় চাচার দিকে তাকায়। তিনি নিশ্চয় বুঝে গিয়েছে এবার তো ওর দিন ফুরিয়ে এসেছে। সবাই হ্যাভেনের সাথে নয়, বিয়ে দিচ্ছে তার টাকার সাথে। কান্নাগুলো গলায় আটকে আসছে, থমথমে কঞ্চি বলল, চাচা তোমার কি কিছুই বলার নেই? জহির নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, সবাই যা বলেছে সেটাই সঠিক। তোর চাচি ঠিকই বলেছে, স্বার্থপর হয়ে গিয়েছিস তুই। আমার ব্যবসাটাও তেমন ভালো চলছে না, অনেক টাকার লোন আছে। তুই বিয়েতে রাজি হয়ে যা অরু। অরু বিদ্রুপ হেসে জানতে চাইল, তাহলে এটাই তোমাদের শেষ কথা? আমাকে বিক্রি করতে চাইছো তোমরা, তাই তো? বড়লোকের ছেলের সাথে বিয়ে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছো? এ নিয়ে আর কোনো কথা না, বাড়লেই খুশি হব। ওর বুঝে গিয়েছে আর অনুরোধ করে লাভ নেই। ছোট চাচুর আশা থেকেও লাভ হবে না। যেখানে নিজের বাবাই বিয়েতে মত দিয়েছে, সেখানে ছোট ভাই হিসেবে জামালের বলার মতো কথা থাকতে পারে না। মুখশ্রী কঠিন করে নিল ওরও। কিয়ৎক্ষণ পর গমগমে আওয়াজ তোল, ঠিক আছে, তোমরা বিয়ের আয়োজন করো। ওই গুন্ডা মার্কা লোকটাকে বিয়ে করতে রাজি আমি। আমি হ্যাভেন তালুকদারকে বিয়ে করব, আর আজকেই করব। আই রিপিট, আজকেই করব। আজকের দিন বাদে কালকের 1 সেকেন্ড সময় হলেও আমাকে আর বিয়েতে কেউ রাজি করাতে পারবে না। সো তোমরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করো। এবার সময় হয়ে গিয়েছে সত্যি সত্যি নিজেরটা বোঝার। বড় চাচি কুটিল হেসে বললেন, জানতাম রাজি হবে। এই মেয়ের ঢঙের শেষ নেই। প্রথমে তো নাটক করছিল, মনে মনে ঠিকও চাইছিল বড়লোক ঘরের বউ হতে। একদম চাচি, এত তাড়াতাড়ি মনের কথা বুঝে গেলে কি করে? কত জ্ঞানী তুমি, ভাবা যায়? অরুর কথা বিদ্রুপের ভাব স্পষ্ট। চাচি পাত্তা দিলেন না, গট গট পায়ে চলে গেলেন। বড় চাচা দ্বিধা সমেত অরুর মাথায় হাত রাখলেন, অতঃপর আশ্বাস দিলেন স্নেহময় কণ্ঠে, খুব ভালো থাকবি তুই, মিলিয়ে নিস আমার কথা। অরু ছলছল চোখে তাকায়। তার ছেলে এসে জবাব দেয়, ভালো তো আমাকে থাকতেই হবে। এখন থেকেই তো আমার ভালো থাকার দিন শুরু। বড়লোক বাড়ির অন্ধকার কুঠুরিতে গিয়ে নিজেকে অনেক ভালো রাখতে হবে। পিছু ফিরে বড় চাচি বলে উঠলেন, শ্বশুর বাড়ি যাবি, আচার আচরণগুলো ভালো মতো শিখে যাস, দেখিস পরে যেন আমাদের কোনো কথা শুনতে না হয়। বড় চাচি চলেই যাচ্ছেন, কিন্তু অরুর কথায় থেমে যান। মেয়েটা চ্যাটাং মার্কা কথাটা পছন্দ হলো না, তাই খোঁচা দিয়ে কথাটা বললেন প্রত্যুত্তরে। অরু বাঁকা হেসে বলে, তুমি কোনো টেনশন নিও না চাচি, বিয়ের পর আমাকে তোমরা চিনতেই পারবে না। এক নতুন অরুকে আবিষ্কার করবে তোমরা। আজকের অরু আর সেই অরুর মধ্যে থাকবে আকাশ পাতাল তফাৎ। ঘড়ি কাটা সেকেন্ড মিনিট পার করে ঘন্টা খানেক পৌঁছালো। এরই মধ্যে সকল যোগার যন্ত্র হয়ে গিয়েছে। জাঁকজমক সাজসজ্জায় বধূ বেশি বসে আছে অরু। গা ভর্তি তার 22 ক্যারেটের স্বর্ণের অলংকার, মুখশ্রীতে ভারী মেকআপ, তবে আনন্দের ছাপ নেই। তার পাশেই বর বেশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে হ্যাভেন তালুকদার। মুখ বিবর বাংলা পাঁচের মতো করে রেখেছে, যেন ভালোই ভালোই বিয়েটা করে এখান থেকে যেতে পারলেই বাঁচে। হ্যাভেনের সাথে এসেছে তার ছোট চাচা আর চাচার ছেলে। বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচির কাছে মানুষ হয়েছে হ্যাভেন। হ্যাভেনকে যথেষ্ট ভালোবাসেন তারা। দোয়া পাঠ করে 3 কবুল বলে ইসলামিক ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে অরু হ্যাভেন।
কাবিন নামার কাগজে হ্যাভেন ব্যস্ত হাতে সাইন করলেও অরুর সময় আসলে সে বেঁকে বসলো। সাইন করা তো দূরে থাক, নীল রঙের বল পয়েন্ট কলমটা পর্যন্ত স্পর্শ করে হ্যাভেন ভ্রু কুচকে চেয়ে আছে। আর চোখে জামশেদের দিকে দৃষ্টি তাক করতে তিনি বিরক্ত মুখভঙ্গিতে এগিয়ে আসেন। গম্ভীর কণ্ঠে জামশেদ বলে উঠলেন, সাইন করছো না কেন অরু? অরু এবার চোখ তুলে চায়, থমথমে মুখে উত্তর দেয়। আমার একটা শর্ত আছে। অরু এক পল তাকায় হ্যাভেনের দিকে। হ্যাভেন তাকিয়ে ছিল, ওদের দুজনের চোখাচোখি হয়ে যায়। ওর চট করে নজর নামিয়ে নিল। ছোটের কোণে এক চিলতে একটু হাসে, আকস্মাৎ গমগমে গলায় অবান্তর ধারালো বাক্য ছিল, আমার বিয়ে উপলক্ষে হ্যাভেন তালুকদার বড় চাচাকে লোন পরিশোধ করার জন্য যে টাকাগুলো দিয়েছে সেগুলো ফেরত দিতে হবে। আকস্মিক কথার বাণী চমকে উঠল সকলে, শুধু হ্যাভেন বাদে। সকলের হতবিহল উৎসুক দৃষ্টি অরুর উপর নিবদ্ধ। নীরবতা চল কিয়ৎক্ষণ, পরক্ষণে জহির খ্যাপা স্বরে তেড়ে এসে সুত হলেন। এটা কেমন কথা বলছিস সরু? মাথা ঠিক আছে? অরু ভাবলেশীন ভঙ্গিতে তারা কণ্ঠে উত্তর দিল। বড় এতদিন মাথা খারাপ ছিল, আজকে ঠিক আছে। চাচি অগ্নি চোখে তাকালেন, ঘটমট করে তাদের ধোঁত চেপে বললেন, তুই কিন্তু বেশি বেশি করছিস। তুই জানলি কিভাবে আমাদের হ্যাভেন বাবা টাকা দিয়েছে? বাড়াবাড়ি না করে চুপচাপ সাইনটা করে দে। অরু নিরুদ্বেগ সহিত শক্ত গলায় জবাব দেয়। শর্ত পূরণ না হলে সাইন করব না। হ্যাভেন শান্ত দৃষ্টিতে তাকায় জহিরের দিকে, রাজভারী কণ্ঠে ছোট করে বলল, টাকাগুলো নিয়ে এসে আমার অর্ধেক হওয়া বউয়ের হাতে তুলে দিন। জহির ভোতামুখে স্ত্রীকে চোখের ইশারায় টাকা নিয়ে আসতে বললেন। বড় চাচি সাপের মতো ফুসফুস করতে করতে টাকা নিয়ে আসেন, ওর নিকট এগিয়ে যান। ওর বাঁকা হেসে মেহেদিবিহীন সাদা কোমল ফর্সা হাত দুটো বাড়িয়ে দিল। চাচি রক্তিম চোখে চেয়ে টাকাগুলো ওর হাতে তুলে দিলেন। সরে আসতেই চাচির হাত ধরে মুখটা এগিয়ে ওর কণ্ঠ খাদে এনে হিসিয়ে বলে, বলেছিলাম না এমন পরিবর্তন হব যে তখনকার আরো আর এখনকার আরোর মধ্যে অনেক তফাৎ থাকবে। আরেকটা কথা, খোটা দিয়েছিলে না? তো শোনো, আমার আব্বু পঙ্গু হওয়ার আগে যত টাকা রোজগার করতো সেটা দিয়ে তুমি পুরো সংসার চালাতে, আর এখন পঙ্গু হয়েও নিজের খরচ নিজেই চালায়। হোক সেটা হ্যাভেন তালুকদার দিক, তবে তোমাদের তো আর টাকা দিতে হচ্ছে না। এমনকি এই বাড়ির অর্ধেক ভাগ আমার আব্বু একা পাবে। তোমরা তো তোমাদের ভাগেটা লোন পরিশোধ করার জন্য বিক্রি করে দিয়েছো, আর বাকিটুকু ছোট চাচুর। সেই হিসেবে আব্বুর পঙ্গু হওয়ার পর কয়েক বছর শুধু আমার খাবারের খরচ দিয়েছো মাত্র, সেটা অনেক কম। বাকি সব খরচ কষ্ট হলেও আমার আব্বু নিজেই দিত। বলে চোখ টিপলা। চাচি অন্ধকার মুখে সরে আসেন। ওর কথাগুলো অল্প অল্প হ্যাভেনের কর্ণগোচর হয়েছে। অগোচরে সে বাহাবা দিল বউকে। মিটিমিটি হাসা অরুর মুখের দিকে চেয়ে হ্যাভেন আপন মনে বিড়বিড় করল, আমার বউ বলে কথা, তেজ থাকা মাস্ট। আমি যেমন নিজেরটা ছাড়া বলছি না, আমার বউ নিজেরটা ছাড়া বলছে না। একদম পারফেক্ট ম্যাচিং। হালকা শীতের সন্ধ্যাবেলা একটি বিশেষ মাধুর্য নিয়ে আসে। চারপাশে দিনের আলো ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ধরনের নরম হিমেল হাওয়া বয়ে যায়। রাস্তাঘাটে গাড়ির হেডলাইট আর দোকানের আলো মিলে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। গাড়িতে যাতায়াত করার সময় জানলার কাজ নামিয়ে দিলে ঠান্ডা বাতাসের শীতল স্পর্শ গায়ে এসে লাগে। রাস্তার ধারে চায়ের দোকান থেকে ভাপা ওঠা চায়ের সুবাস আর মাঝে মাঝে ভাপা পিঠার ঘ্রাণ মনটাকে আরো উৎফুল্ল করে দেয়। শহরের রাস্তাগুলো হালকা ট্রাফিকের শব্দ আর মানুষের চলাচল এক মৃদু কোলাহল তৈরি করে। আর গ্রামের দিকে গেলে সন্ধ্যার নীরবতার মাঝে মাঝে শিয়ালের ডাক কিংবা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই সময়টা প্রকৃতি যেমন শান্ত তেমনি যাতায়াত আরামদায়ক হয়। ঠান্ডা পরিবেশ একটি শাল ছড়িয়ে গাড়ির জানলার পাশে বসে আলোর মেলা দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানোর অনুভূতি সত্যি অনন্য। বড়সড় একটা প্রাইভেট গাড়ির ভেতর হাসপাস বিমূঢ় অনুভূতি মিশানো অবস্থা নির্লিপ্ত নিরুৎসাহিত ভঙ্গিতে বসে আছে ওরও। তার অস্বস্তি লাগার প্রধান কারণ তার পাশে হ্যাভেন বসা। হ্যাভেন শিকুচকে ফোনে ক্রিকেট খেলা দেখছে। একদম ওর গা ঘেসে বসেছে সে। ওর মেজাজ খারাপ হচ্ছে, চেয়েও কিছু বলতে পারছে না। গাড়িতে হ্যাভেনের চাচাতো ভাই রয়েছে। আনমনে হ্যাভেন তার বলিষ্ঠ একটা হাত অরুর কোলের উপর রাখলো। অরু তৎক্ষণাৎ চোখ মুখ শক্ত করে ঝাড়া মেরে হাতটা সরিয়ে দিল। ফোন থেকে নজর ফিরিয়ে অরুর আদলে নজর রাখলো হ্যাভেন। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ
যে চট করে অরুর কোমর পেঁচে একদম নিজের সঙ্গে মিশিয়ে দিল। পুরুষালী মাতাল করা এক প্রাণে মুহূর্তে অরু নাসারন্দে প্রবেশ করলো। অরুর তনুমন দলে উঠল, শিশির করে উঠল নারী কায়া। নাম না জানা কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। অবাক হয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিয়ৎকাল। চক্ষুতে কোটর ছেড়ে বেরিয়ে আসা চোখ আর অতঃপর আজ চোখে গাড়ির বাকি সদস্যদের দিকে তাকিয়ে দেখলো এক পল তারা নিজের মতো বসে আছে। ওদের খেয়ালই করেনি। অরু তৎক্ষণাৎ আলগোছে হাত ছাড়িয়ে নিতে চাইলো, পারলো না। হ্যাভেনের হাতে চিমটি কাটলো, বিশেষ লাভ হলো না। এমনিতে লোকটাকে দেখে ওর বিরক্ত লাগছে, তার উপর লোকটা ওর কোমর জড়িয়ে রেখেছে। কণ্ঠ খাদে নামে আস্তে করে বলে উঠল, আপনার মাথায় কি বুদ্ধি নেই? হ্যাভেন ভাবলেশীন ভাবে একই ভঙ্গিতে নিজের ছোটকা তীক্ষ্ণ দৃষ্টিতে যে খুঁটিয়ে খুঁটিয়ে অরুণ মুখবিরর পর্যবেক্ষণ করছে। কিয়ৎ পরিমাণ পর ভাবুকতায় গলায় এক প্রিয় উঁচিয়ে চিকিৎস করে, কেমন মেয়ে তুমি? তোমার কি কোনো অনুভূতি নেই? শুনেছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় মেয়েরা নাকের জল চোখের জল এক করে ফেলে, আর তুমি তুমি একটুও কান্না করলে না। এটা কি ঠিক? লোকে শুনলে তোমাকে কি ভাববে? একটু থেমে লম্বা শ্বাস টেনে পুনরায় ফ্যাসফেসে গলায় বলল, ও, বুঝতে পেরেছি। কত সুন্দর করে সেজেছ, কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যাবে সেজন্য কাঁদুনি, তাই তো? আরে কোনো সমস্যা ছিল না, তোমার বরের টাকার অভাব নেই, মেকআপ নষ্ট হলে আবার মেকআপ করতে। তবু মিছিমিছি হলেও সামান্যতম কান্না করা দরকার ছিল। হ্যাভেনের গা জ্বালানোর কথায় অরু তেতে উঠল, ক্রোধে ফুঁসতে থাকলো। ইচ্ছে করে হ্যাভেনের পরিপাটি করা সুন্দর চুলগুলো টেনে সব ছিঁড়ে নিতে। মারি কামড়ে চুপ করে বসে থাকে সে। হ্যাভেনের কোমর থেকে হাত সরিয়ে নেয়। কিছু মনে পড়তে অরু গ্রীবা উঁচু করে ধীর গলায় হ্যাভেনকে প্রশ্ন করে, আপনি আমায় বিয়ে কেন করেছেন? উদ্দেশ্য কি আপনার? হ্যাভেন ফটাফট ওর কানের নিকট মুখ নিয়ে আসে। ওরু ভরকে যায়, মাথা সিটের সাথে ঠেসে যায়। হ্যাভেনের উষ্ণ উষ্ঠপথ ওরুর কানের লতি স্পর্শ করলো। ওরু খানিকটা কেঁপে উঠে। হ্যাভেন স্মিত হেসে ব্যাঘ্র কঞ্চে বলল, আদর করার জন্য, ভালোবাসার জন্য। বাড়িতে পৌঁছে গাড়ি হতে নেমে হ্যাভেন কাউকে পরোয়া না করে কারো দিকে না তাকিয়ে অরুকে সযত্নে কোলি তুলে নিল। অরু আখি যুগল বড় বড় করে চেয়ে রইল। নামার জন্য ছটফট করে লাভ হয়নি। দরজার সামনে এসে হ্যাভেন কোল থেকে নামিয়ে দেয়। কলিং বেল চাপতে হ্যাভেনের বাড়ির কাজের মহিলা রুবিনা দরজা খুলে দিলেন। হ্যাভেনকে দেখে চওড়া হাসি উপহার দিলেন। অরু ঘাড় ঘুরিয়ে আশেপাশে ভালো মতো নজর বুলাতে পারেনি। হ্যাভেন পুনরায় ওকে কোলে তুলে বেডরুমের দিকে পা বাড়ালো। রুমে এসে আস্তে করে নরম তুলতুলে খাটে বসিয়ে দিল। এতক্ষণ অরু শুধু চুপচাপ হ্যাভেনের কার্যক্রম দেখেছিল। খাট থেকে নেমে দাঁড়ালো অরু, ঝাঁঝালো কঞ্চে বলে উঠছে, নির্লজ্জের মতো সকলের সামনে কোলে তুলে নিলেন কেন আপনি? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? হ্যাভেন সরু চোখে তাকায়, শান্ত কঞ্চে ধ্বনিত হলো ব্যঙ্গ জবাব, আমি থাকতে আমার বউকে কষ্ট করতে দিব কেন? কি ভেবেছেন এত রসে রঙের কথা বলে আমার মন গলাতে পারবেন? জীবনেও পারবেন না সেটা। হ্যাভেনের গায়ের পাঞ্জাবি খোলার প্রস্তুতি নিচ্ছিল। অরুর কথায় থেমে যায়। তড়িৎ বেগে ছুটে এসে অরুর চোয়াল চেপে ধরল, কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে জানালো, শাড়ি পরে হাঁটতে অসুবিধা হতো, তাই কোলে তুলে নিয়েছিলাম। আমাকে ঠেকা পড়েছে তোমার মন গলানোর জন্য? মন দিয়ে কি করবো আমি? তোমাকে পেলেই হবে। অরু ছলছল চোখে চেয়ে তা ছিল হেসে বলে, জানতাম শরীরের চাহিদা মেটানোর জন্যই বিয়ে করেছেন। হ্যাভেন আঙ্গুলের জোর বাড়িয়ে দিল খানিকটা। রক্তিম তীর্যক চাহনি নিক্ষেপ করলো খ্যাপাচে বইয়ের সুশ্রী আদলে। পরপরই ক্রোধান্বিত কঞ্চে বলে বসল, শরীরের চাহিদা মেটানোর জন্য তোমাকে বিয়ে করার প্রয়োজন হতো না হ্যাভেন তালুকদারের জন্য। তোমার সাথে রাত কাটিয়ে টিস্যুর মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিতাম। অরু ব্যথা পাচ্ছে, ফুপিয়ে কেঁদে উঠল। হ্যাভেন তৎক্ষণাৎ হাত গুটিয়ে নেয়। ওর কোমল ফর্সা গা লাল হয়ে গিয়েছে। হ্যাভেনের খারাপ লাগলো, কেন সে রাগটা কন্ট্রোল করতে পারে না। এই মেয়েটাও কি সব কথা বলে রাগিয়ে দিচ্ছিল। ওর মুখশ্রী অঞ্জলি পচে তুলে নিল হ্যাভেন, নিজের স্বরে শীতল হুমকি স্বরূপ আওড়ালো, আর এই ধরনের কথা বলবে না, আমি রেখে গেলে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। আব্বু, পেছন থেকে আধো আধো বলি কর্ণগহ্বরে পৌঁছাতে সহসা ঘাড় ঘুরিয়ে তাকায় হ্যাভেন। তার ছেলে টুটুল হাসি মুখে গুটি গুটি কদমে এগিয়ে আসছে। হ্যাভেন হাত বাড়িয়ে দিল। টুটুল লাফ দিয়ে বাবার কোলে উঠে গেল। টুটুলের দু গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো হ্যাভেন। আদরের সহিত বলে, আমার সোনা,
এতক্ষণ কি করছিল? হ্যাবেনের কপালে চুমু দিয়ে টুটুল পোকায় ধরা দন্তপাচি বের করে হাসল, বলল ধিমি স্বরে। কার্টুন দেখছিলাম। ওর ভ্রু কুচকেছে আসে টুটুলের দিকে, বুঝতে পারলো এটা হ্যাবেনের ছেলে। ওর নাক ছিটকায়। রূপে গুণে ওর সব দিক দিয়ে ভালো, ভালো হয়ে কি লাভ হলো? শেষে কিনা ভাগ্যে এক বাচ্চার বাপের সঙ্গে জড়িয়ে দিল। টুটুল গোল গোল চোখে ওর দিকে তাকায় জ্যাপ করে কিছুক্ষণ, যে ভুল ভুলানো হাসি দিল। হাত তালিয়ে দিতে দিতে কণ্ঠে একরাশ উচ্ছ্বাস ঢালল। আব্বু বউ এনেছে, সুন্দর বউ, আমার পছন্দ হয়েছে। সুন্দর বউকে আমি আম্মু বলে রাখবো। কি মজা, কি মজা। হ্যাবেনের কোল থেকে নেমে টুটুল অরুর নিকট গিয়ে পা জড়িয়ে ধরল, অর্থাৎ তাকে কুলি নিতে বলছে। অরু কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপ করে ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রইল। অরু কোলে নিচ্ছে না দেখে টুটুল জোর গলায় বলল, আম্মু কোলে নাও, তোমায় ভালোভাবে দেখবো। অরু বাচ্চাটাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে চেয়ে রইল, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে তোমার আম্মু? আমি তোমার আম্মু না, আমায় একদম আম্মু ডাকবে না। টুটুলের হাসিটা দপ করে নিভে গেল। শিশু ছিল পক্ষী কোটরে, জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। কান্নার তরে নাকের পাটাতন ফুলেছে। ছলছল চোখে আবিরের দিকে চেয়ে চুট ফুলে জানতে চাইল, এটা আমার আম্মু নয়, তুমি না বলেছ আম্মু এনে দিবে? দাঁতে দাঁত পিছে কটমট করে অরুর দিকে রাগান্বিত দৃষ্টি তাক করলো হ্যাভেন, কিন্তু রাগ দেখালো না, কিছু বললো না। ধমক দিল টুটুল ভয় পাবে। হ্যাভেন হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লো, ছেলেকে কাছে এনে কপালে দৃঢ় চুম্বন করলো, চোখ মুছে দিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিল, এটা তোমার আম্মু এসো না, আসলে সে এখানে নতুন তো তোমাকে চিনতে পারেনি। দেখবে পরে তোমাকে ঠিক কাছে টেনে নেবে, আদর করবে। সত্যি? টুটুল সনমনি গলায় শুধু হয়। হ্যাভেন মুচকে এসে প্রতি উত্তর করলো, সত্যি কলিজা? টুটুল খুশিতে গদগদ হলেও আজ করে বাবার গাল ছুঁয়ে দিল। ছেলের হাতে চুমু খায় হ্যাভেন, আদুরে গলা চিকিস করে, আমার সোনা খেয়েছো? খেয়েছে। এখন জলদি জলদি ঘুমিয়ে পড়ো তো আব্বু। চাচুর সঙ্গে ঘুমাবো। হ্যাভেন ভ্রু কুচকে ফেলে গোমরা মুখে বলল, আব্বুর সাথে ঘুমাবে না? টুটুল নিষ্পাপ চোখে চেয়ে উত্তর দেয়, আজকে চাচুর সঙ্গে ঘুমাবো। হ্যাভেন দীর্ঘশ্বাস ছাড়ল, মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। টুটুলের হাস্যজ্জ্বল মুখখানা ঝলমলে উঠল। হ্যাভেনকে বিদায় জানিয়ে চলে গেল। সায়র বলেছে আজকে তার সাথে ঘুমালে সে টুটুলকে চকলেট খেতে দিবে। দাঁতে পোকা হয়েছে বলে হ্যাভেন তাকে চকলেট খেতে দেয় না। স্বামী স্ত্রীর প্রথম রাতে প্রাইভেসির জন্য সায়র আড়ালে কাজটা করলো। টুটুল এমনিতেও সায়রের কাছে ঘুমায়, তবে হ্যাভেন টুটুলকে কাজ ছাড়া করে না। ছেলেকে বুকে না নিলে ঘুম আসে না। টুটুল চলে যেতেই দরজা আটকে হ্যাভেন অরুর নিকট এগিয়ে এসে ক্ষিপ্ত মেজাজে, চোখ দুটোতে রাগের বহিঃপ্রকাশ। অরুর বক্ষস্থল ছলাৎ করে উঠল। এই লোকটা কি এখন অরুকে মারবে? ভয় দুপা পিছিয়ে গেল। হ্যাভেন আলতো করে অরুর হাত ধরল। অরুর তনু মন থরথর করে কেঁপে উঠছে। খাটে বসে নিজের পাশে বসলো, অত্যন্ত নরম গলায় বুঝালো, তোমার যদি কোনো রাগ থেকে থাকে তাহলে সেটা আমার উপর দেখাও। টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করো না প্লিজ। বাচ্চাটার কষ্ট আমি সহ্য করতে পারি না, ভীষণ যন্ত্রণা হয় এই বুকে। সুন্দর করে বলছিলাম, নেক্সট টাইম বছরের মন মানসিকতা নাও থাকতে পারে। ওর মাথা নিচু করে নিল। ও টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায়নি, এই বজ্জাত লোকটা জন্য রেগে এমনটা করে ফেলেছে। হ্যাভেন ঠোঁট নেড়ে ফের আওড়ালো, দ্রুত চেঞ্জ করে উঁচু করে আসো, নকল নামাজ আদায় করতে হবে। ওর বাথমের মতো বিনা বাক্যে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে দুজনেই নামাজ পড়ে নিল। অরুকে খেতে বললে অরু খায়নি। হ্যাভেন জোর করলো না, নিজেও ঠিকঠাক খেতে পারলো না। এক লোকমা খেয়ে হাত ধুয়ে ফেলেছে। হালকা শীতের রাত, মানে এক ধরনের প্রশান্তি। রাতটা যেন নীরবতার চাদরে মোড়া। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে, একটা স্নিগ্ধ অনুভূতি জাগায়। দূরে কোথাও কুয়াশার আবরণ মিশে আছে, যেন প্রকৃতি একটা সাদা চাদর জড়িয়েছে। আকাশটা মেঘমুক্ত, তারা ভরা, আর মাঝখানে জলজল করছে চাঁদ। চারিপাশে ঝিঝি পোকার ডাক শোনা যায়, যা রাতের সৌন্দর্যকে আরো গভীর করে তোলে। হালকা গরম কাপড় জড়িয়ে বারান্দায় বসে কফির কাপে হাতে নিয়ে এই রাতের শীতল আবেশ উপভোগ করছে হ্যাভেন। অরু রুমে ঘুমাচ্ছে। দূরের কোনো ঘরে হয়তো গানের সুর, মৃদু সুর ভেসে আসে, কোথাও আলোর মিটমিটে ঝলকানি। এই হালকা শীতের রাত যেন নিজের মাঝে ডুব দিয়ে প্রকৃতি নীরবতাকে অনুভব করার এক অসাধারণ সময়। কফি শেষ করে রুমে চলে আসে হ্যাভেন। অরু ঘন পাপড়ি যুক্ত নয়নজোড়া নরনর
নড়বড় করছে। জেগে আছে কে বোঝা যাচ্ছে না। ড্রিম লাইট জ্বালিয়ে অরুর পাশে এসে শুয়ে পড়ল। তৎক্ষণাৎ লাফিয়ে বসে পড়ল অরু। অরুর কাণ্ডে হকচকিয়ে যায় হ্যাভেন। রেগে মৃদু স্বরে চেঁচিয়ে উঠল। বানরের মতো লাফাচ্ছে কেন? ঘুমাওনি? অরুর কণ্ঠ বুঝে এলো। আপনি এখানে কেন? হ্যাভেন চক্ষু সুকুঞ্চিত করল। শিকুচকে জানতে চায়। তো কোথায় থাকার কথা বলছো? ওর কি বলবে বুঝতে পারলো না। বিরস মুখে বসে রইল। মনে মনে দোয়া পাঠ করছে যেন লোকটা ওর সাথে উল্টাপাল্টা কিচ্ছু না করে। যতই তেজ দেখা হ্যাভেন পুরুষ মানুষ, তার সঙ্গে শক্তি প্রয়োগ করে পেরে উঠবে না। হ্যাভেন কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে ওর বাহু টেনে বালিশে শুয়ে দিল। পায়ের নিচ থেকে কম্বলটা টেনে দুজনকে ঢেকে নিল। ওরু হতবাক ও নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে থাকলো। যখন বুঝতে পারলো তখন ছোটার জন্য ছটপট করতে লাগলো। হাত পা ছোড়াছুড়ি করছে। হ্যাভেন বিরক্ত হলো। তৎক্ষণাৎ অরুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। অরু ছটপটে ভাব নিমিশেই ধুলির সাথে কাঁপিতেই রূপ নেয়। হাত দিয়ে হ্যাভেনকে দূরে ঠেলছে, তবে বিন্দু পরিমাণ সরাতে পারল না। অরুকে এক হাতে জড়িয়ে ধরে শীতল গলায় জানায় হ্যাভেন। বাইরের মাছের মতো মোচড়ামোচড় করছে কেন? চুপচাপ শান্ত হয়ে শুয়ে থাকো। বেশি নড়াচড়া করলে বাসরের প্রিপারেশনে শুরু করব, যা আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে চাইছি না। অরু হঠাৎ কেঁদে উঠল। ফুপিয়ে ভাঙা গলায় বলল, আমার ভালো লাগছে না, দূরে থাকুন। দূরে থাকার জন্য তোমাকে বিয়ে করি নরু পাখি। অত্যন্ত ঠান্ডা ধ্রুব নিরেজ কণ্ঠে অরু পাখির সম্বোধন মেয়েছে। হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে লাফাতে লাগলো। বক্ষস্থল অস্থির হয়, মন গহীনে দ্বিধা ভালো লাগা দুইয়ের সংমিশ্রণ লড়াই চলছে। ফ্যাসফ্যাসে কান্নার তোপে হ্যাভেন মাথা তুলে যায় নববধূর দিকে। ডিমলাইটের আলোতে বউয়ের মুখ বিরল নজরে আসছে। হ্যাভেন চোখের জল মুছে দিল না, খোঁচা মারল রুইসে। বাহ, দারুণ তো। মেকআপ নষ্ট হবে বলে বাড়ি ছেড়ে আসার সময় কান্না করনি, আর এখন কান্না করছো? অতর্কিত অরুর কান্না থেমে যায়। হরিণী নেত্র বড় করে যায়। মেজাজ খারাপ হলো। কুনু দিয়ে হ্যাভেনের চড়া বুকে আঘাতই করলো। কণ্ঠে প্রকাশ পেল নিদারুণ তেজ। আপনার এসব ফালতু কথাবার্তা বন্ধ করুন, আপনাকে আমার একদম সহ্য হচ্ছে না। হ্যাভেন ব্যঙ্গাত্মক করে চুচো শব্দ তুলল মুখে। কণ্ঠে তার তীব্র তাপজ। কিছু করার নেই, তোমার আমাকে সহ্য করা ছাড়া। অরু ঠোঁট পাকায়। বেড হতে হ্যাভেনের হাত সরিয়ে দিতে চায়। হ্যাভেন ততই হাতের বন্ধন দৃঢ় করে। অরু হাত ছেড়ে দেয়। অরুর কানে মুখ নিয়ে ফিসফিস করে হ্যাভেন উচ্চারণ করল, এখন কোন ঋতু চলছে? ওর কথা বলতে ভালো লাগছে না। হ্যাভেনের প্রশ্নে অটোমেটিক মুখ থেকে উত্তর বেরিয়ে আসা। শীত, তবে শেষের পথে। হ্যাভেন ছোট চিপে হাসলো, ফিসল গলায় বলল, এই ঋতুতে তোমাকে বিয়ে করেছি কেন বলো তো? ওরু ফুস করে তপ্ত শ্বাস চাল। জবাব দেয় বিরক্ত ভঙ্গিতে। আমি কিভাবে জানবো? দুষ্টু কঞ্চে উচ্চারণ করলো হ্যাভেন। আমি বলছি, শরীর গরম করার জন্য। সকালের হালকা মুহূর্ত যেন প্রকৃতির এক নীরব উৎসব। সূর্যের প্রথম কিরণ মিষ্টি কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে মাটিতে নেমে আসে। চারিপাশে শীতল বাতাসের হালকা ছোঁয়া, যা গায়ে মাখলে এক অদ্ভুত শীতল প্রশান্তি ছড়িয়ে দেয়। গাছে গাছে শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো ঝলমল করে। পাখির কিচিরমিচির আর দূর থেকে ভেসে আসা নামাজের আজানের সুর মিলে তৈরি করে এক আবেগময় পরিবেশ। মানুষের শরীরে মিহি সোয়েটার কিংবা চাদর জড়িয়ে ছোট ছোট পদক্ষেপে দিনের কাজ শুরু হয়। চায়ের কাপে ধোয়ার মেঘ যেন এই শীতের সকালে আরো উপভোগ্য করে তোলে। এমন শান্ত, স্নিগ্ধ এবং সজীব শীতের সকালে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে হারিয়ে যেতে মন চায়। সকালের স্নিগ্ধকর পরিবেশে হাঁটু ভাঁজ করে তাতে থুতনি থেকে চুপ করে মনমারা হয়ে বসে আছে ওরু। কল্পনার জগতে ডুব দিয়ে কত শত ভাবনা বিভোর। রাতে হ্যাভেনে জড়িয়ে ধরা দৃশ্য চোখের সম্মুখে দৃশ্যমান হতে ক্রোধের দাবানল পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে পড়ল। পেটের মধ্যে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে। ক্ষুধা পেয়েছে তার। ওরু বড় বড় পাপড়ি যুক্ত নয়ন জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাভেনের বড় সড়ো কক্ষটা অবলোকন করেছে। রুমটা বেশ পরিপাটি লাগছে। কত সুন্দর দামি দামি আসবাবপত্র। দেয়ালের এক পাশে চমৎকার কারুকাজ করা। বাইরে থেকে বাড়ির ভেতরের দৃশ্যপট বেশি নজর করা লাগছে। ওরু যখন কক্ষে নজর বুলাতে ব্যস্ত তখন ওয়াশরুমের দরজা খুলে হ্যাভেন বেরিয়ে আসে। ওরু ঘাড় ঘুরিয়ে তাকায়। কোমরে তাওয়াল পেঁচিয়ে খালি গায়ে হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে।
মাথা থেকে চপচপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে। সেই পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত পিঠে, বুকে। ফর্সা শরীরে পানি কণাগুলো রুমের সাদা রঙের লাইটের আলোতে মুগ্ধ দানার মতো চকচক করছে। ওর ঘোর লেগে যাচ্ছে। কোনো রকম অনুভূতি, কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। কিছুক্ষণের জন্য ভুলে গেল সম্মুখের ব্যক্তিটিকে সে অপছন্দ করে। আনমনি গুটি গুটি কদমে এগিয়ে গেল। হ্যাভেনের পেছনে এসে দাঁড়ায় সে। আপনি বেহা পেল। হাত হ্যাভেনের পৃষ্ঠদেশে স্পর্শ করল আচমকা। পৃষ্ঠদেশে নরম তুলতুলে কিছু ছোঁয়া লাগতে হ্যাভেনের শরীর শিরশির করে উঠল। তড়িৎ ঘাড় ঘুরে পেছনে ফিরে যায়। অরুকে কেমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুচকে ফেল। হ্যাভেন আঙুল দিয়ে তুড়ি বাজে। ওর মনোযোগ পাওয়ার প্রেস চালো। ওর তাৎক্ষণিক সম্বিত পেল। দুরন্ত বারান্ত হাত গুটিয়ে নিল। এক্ষুনি কি করতে যাচ্ছিল সে? মনে মনে কয়েকটা নিজেকে গালিয়ে দেয়। আমতামতা করে সাফাই দেওয়ার চেষ্টা করলো। ওই আমি কথার মাঝে ফোরন কাটলো হ্যাভেন। এক ভ্রু উচ্ছে জানতে চাইল। হ্যাঁ, তুমি কি চোরের মতো লুকিয়ে লুকিয়ে বৈধ বরকে দেখছিলে? মুখ ফুটে একবার বললেই হয়। এভাবে তোমার সামনে সারাক্ষণ বসে থাকবো। তরু তাজ্জব বনে গেল। মুহূর্তে অক্ষিপচ বড় হয়, হকচকিয়ে ছোট বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আস্তাক ফিরুল্লাহ, সেটা কখন বললাম? হ্যাভেন ঠোঁট কামড়ে আড়ালে এক পাশে হাসল। অবাক হওয়ার ভান করে বলল, এমা, তাই তো? তুমি তো বলনি। আমি মনে হয় বেশি বেশি ভাবছে। ওর মুখ ঝামটি মেরে সামনে থেকে সরে আসে। হ্যাভেন অফিসে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিল। অরুর হাত ধরে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে পা বাড়ে। ওর ক্ষিপ্ত মেজাজের সহিত মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, আপনার সমস্যা কি? যখন তখন কোলে তোলা হাত ধরাধরি কেন করেন আপনি? আমি কি বাচ্চা? হ্যাভেনের বিনম্র শান্ত জবাব। বয়স হলে স্বভাব তো বাচ্চাদের মতো। অঙ্কিতা গভীর মনোযোগ দিয়ে রেফারেন্স বইটা পড়ছিল। সকালে হালকা ঠান্ডা বাতাস জানলা দিয়ে ঘরে ঢুকছিল। হঠাৎ একটা টুকটুক শব্দে চমকে উঠল সে। জানালার কাছে ইটের ছোট্ট একটা টুকরো ঢোকা দিয়ে পড়ে গেল নিচে। বই বন্ধ করে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল অঙ্কিতা। পর্দা সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়র নিচে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে এসে মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, জান্টুস, কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না তো। দেখা দিয়ে অধমের মন শান্ত করো। অঙ্কিতা দরজায় নজর বুলিয়ে পর্দার আড়ালে লুকিয়ে মুখ শক্ত করে গভীর কণ্ঠে উত্তর দেয়, আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? সকাল সকাল এসব পাগলামি করার মানে কি? সাত চমকে উঠল। তাড়াহুড়ো করে গৃহ উঁচু করলো। ছোটির কোনায় মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলে, তোমাকে দেখতে এসেছি। সারা রাত মিস করেছি তো। তুমি একটু নিচে আসবে প্লিজ? এমন সময় পাশ থেকে চুচুর চিৎকার ছিল। চাচু চলো না, আমার শীত করছে। আব্বু যদি জানে আমাদের দুজনকেই পিত্তি দিবে। চোখ পাখির তাকায়, নীরবে শাসায়। টুটুল শিশু ছিল গোল গোল চোখে তাকায়। আরেকটা চুপ কর টুটুল, সবকিছু মাটি করে দিবি। কিছুক্ষণ শান্ত হয়ে থাক আমার বাপ। তোর জন্য আরেকটা আম্মু আনার ব্যবস্থা করছি। টুটুল শিশু ছিল গোল গোল চোখে তাকায়। আরেকটা আম্মু? টুটুল খুশি হয়। দুই আম্মু হলে টুটুল আম্মুদের বেশি ভালোবাসা পাবে। অঙ্কিতা ওদের দৃষ্টির অগোচরে হাসে। নিজের মুচকি হাসি লুকিয়ে কঠিন গলায় বলে ওঠে, আপনার এসব নাটক আমি একদমই পছন্দ করি না, বিরক্ত হচ্ছি। আর টুটুলকে নিয়ে আপনার এসব কাজে যোগ দেওয়াটা ঠিক হচ্ছে না। বাচ্চা ছেলেটাকে কাজে লাগিয়ে এসব করা অনুচিত। সাহেব ফিউ কুচকায়। থমথমে মুখে নিচ থেকে ভাঙা ভাঙা গলায় সুত হয়, চাচ্চুর ভালোবাসা পেতে সাহায্য করবে না? তাহলে কেমন ভাতিজা হলো? আচ্ছা, তোমার পছন্দ কি আমাকে বলো, সেটা করে দেখাবো। অঙ্কিতা আর কথা বাড়াল না। তড়িৎ গতিতে জানার পর্দা টেনে দিয়ে ভেতরে চলে গেল। স্যার হতাশ মুখে স্ত্রীও মনে মনে বিড়বিড়ালো, এত রাগ দেখাচ্ছে, অথচ ভেতরে ঢুকে এখন নিশ্চয় হাসছে। টুটুল হাত ধরে টানতে টানতে সাবধান করে, চলো চলো, দেরি করলেই বিপদ। ফিরে যাওয়ার পথে সায়র একবার পেছনে ফিরে সোনালি রঙের পর্দা টানা জানলার দিকে তাকালো। মনের ভিতর একটা মিষ্টি অনুভূতি জানালো। তোর অঙ্কিতা যতই পাত্তা না দিক সায়র, একদিন সে হাসি মুখে তোর প্রেমের জালে ফাঁসবেই। শুধু সময়ের অপেক্ষা। অঙ্কিতা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সায়র যে ইউনিভার্সিটির ছাত্র, অঙ্কিতা সেইখানেই ভর্তি হয়েছে। সায়র ফাইনাল ইয়ারে পড়ছে।
নবীন বরণের দিন কালো শাড়ি পরিহিত পাতলা গণের লতানো শরীরে মির্জাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়েছিল। চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসার উপক্রমী হয়েছিল। চক্ষুদয় লিপ্ত ছিল একরাশ মুগ্ধতা, বক্ষপটে অনুভব করেছিল এক কিছু সুপ্ত অনুভূতির ভালো লাগা। আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে যখন জানতে পেরেছে অঙ্কিতার কারোর সাথে রিলেশন নেই। বুকের বাম পাশে হাত রেখে বলেছে, অথচ সায়র নিজে আসতো একটা মেয়ে পাস। অরুর হাত ধরে ডাইনিং টেবিলে বসে পড়লো হ্যাবেন। অরু হা করে তাকিয়ে থাকলো। ডাইনিং জুড়ে কত রকম খাবার, স্বাস্থ্যকর অ্যাভোকাডো সালাদ, চিয়া সিড, পুডিং, ফ্রেঞ্চ বাটারি, পেস্ট্রি, পোস্ট ডিম, ইংলিশ মাফিন, হ্যালান্ডাইজ সস সহ হট ড্রিঙ্কস এবং জুসে আছে স্পেশালিটি কফি, অর্গানিক গ্রিন টি, ফ্রেশ ফ্রেশ জুস। অরু দেখার মাঝে রুবিনা পরোটা আর ব্যাটার নিয়ে আসলেন। অরু পলক ঝাপটে সবকিছু দেখে চলেছে। ব্রেকফাস্টে কেউ এত এত খাবার খায় নাকি সবার খাবার আলাদা বলে এতগুলো আইটেম তৈরি করা হয়েছে? পরপরই ঠোঁট টিপে মনে মনে রুষ্ট গলায় কটাক্ষ সমেত আহরাল। বড়লোক বাড়ির মানুষদের ঢঙের শেষ নেই। খেতে পায় বলে এত এত খাবার রান্না করে অপচয় করছে। আর কত গরিব মানুষ দুমুঠো ডাল ভাত খেতে পারে না। দরিদ্রের কষাঘাতের জর্জরিত হয় তারা। পরোটা, ডিম পোস্ট আর কিছু সবজি দিয়ে মুড়িয়ে রোল করে অরুর হাতে ধরিয়ে দিল হ্যাবেন। গম্ভীর কণ্ঠে আদেশ চলা। ফিনিশ ইট। অরুর প্রচন্ড খিদে পেয়েছে, তাই বাক্য বিনিময় না করে চুপচাপ খাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে তাতে কি? নাকে নিজের শরীর খারাপ করার কোনো মানেই হয় না। হ্যাবেন সালাদ খেতে খেতে গলা উঁচিয়ে ডাকলো, কাকিমা, কাকু কি চলে গিয়েছে? মনে করে ফাইল নিয়েছে নাকি? ফোন করে জিজ্ঞেস করো তো একবার। সায়রা রান্নাঘর থেকে আওয়াজ দিলেন। চলে গিয়েছে আর ফাইল নিয়েছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাবেন পুনরায় ডাকে, রুবিনা খালা, টুটুল কোথায়? ওকে দেখছি না কেন? আজকে স্কুল নেই? রুবিনা রান্নাঘর থেকে ছুটে আসেন, মাথা নিচু করে উত্তর দিলেন, টুটুল দাদু ভাই তার চাচুর সঙ্গে বাইরে গিয়েছে, এখনো ফিরেনি। হ্যাবেন ফিউচে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছে? জানি না। আরো কিছু সময় পর সায়র বাড়ি আসে। এসে ডাইনিং টেবিলে বসে পড়ল। জুসের গ্লাসে চুমুক দিয়ে লম্বা শ্বাস টানল, যেন কোনো বিরাট যুদ্ধ জিতে এসেছে। হ্যাবেন গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কোথায় গিয়েছিলে? স্যার উত্তর তার আগে চুচল ছোট পাতলার পরিচয় দিল। আম্মু আনতে গিয়েছিলাম, চাচু এটের। তুরন্ত টুটুলের মুখ চেপে তোল সায়র। আড়ালে চোখ রাঙা হ্যাবেনের দিকে চেয়ে মিকি হেসে বলে উঠল, সকালের স্নিগ্ধকর পরিবেশ হাঁটলে শরীরের জন্য উপকারী, সেই জন্য হাঁটতে বেরিয়েছিলাম। টুটুল আম্মু আনতে গিয়েছিল বললো কেন? হ্যাবেনের সন্দেহী গমগমে সার বলে বিপাকে, এরকম ভাতিজা থাকলে প্রেমের শত্রু দরকার হবে না। কোথায় ভাবলো ভাতিজাকে সাথে নিয়ে গিয়ে কিভাবে প্রেম করতে হয় সেটা ট্রেনিং দেওয়া হবে, যেন ভবিষ্যতে সারের নাম রাখতে পারে। লোকে যেন বলতে পারে সারের মধ্যে তার ভাতিজা লাভ গুরু হয়েছে। কিন্তু দুষ্টু ভাতিজা তো চাচুকে ফাঁসাতে চাইছে। টুটুল আঙুলে কামড় দিতে সায়র হাত ছড়িয়ে নিল। সহসা শুষ্ক একটা চোখ গেল, নিষ্পাপ মুখশ্রী পানি বলল, ভাই ওই হয়েছে কি, আমি টুটুলকে বলেছিলাম কথা শুনলে সুন্দরী আম্মু পাবে, ওটাকে টুটুল ভেবেছে আম্মু এনে দিব। বাচ্চা মানুষ যা খুশি বলে, ওর কথা ধরতে আছে নাকি? টুটুল হা করে কিছু বলার প্রয়াস করতে পরোটা ছিঁড়ে সায়র ওর মুখের ভিতর ঠুকিয়ে দিল। অমনি টুটুলের কথা গলায় আটকে গেল। সায়র আর চোখে টুটুলকে শাসালো, বুঝালো, মুখ বন্ধ রাখ, নয়তো ঘুরতেও নিব না, চকলেটও খেতে দিব না। সায়র তড়ি করে উঠে দাঁড়া, এখানে থাকা যাবে না। ভাইয়ের সামনে থাকলে জোরে চোখে বড় করা শুরু করে দিবে। টিস্যু দিয়ে মুখ মোছে ওর দিকে চেয়ে চনমনি কণ্ঠে বলল, ও ভাবি, এখন কথা বলতে পারছি না, সরি। ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে, ফিরে এসে সাক্ষাৎ করব। আপাতত পরিচয় পর্ব তোলা থাকুক। ওর কপালে ভাঁজ ফেলে তাকালো, মুখে কোনো শব্দ করলো না। সায়র ব্যস্ত কদমে চলে গেল। টুটুল গোমরা মুখে ওর দিকে চায়, কিন্তু ওর কাছে গেল না। হ্যাবেন বলেছে আম্মু যখন নিজ থেকে টুটুলকে ডাকবে তখন যেন সে যায়। মূলত ওর যদি টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করে বাচ্চাটা কষ্ট পাবে, সেই জন্যই হ্যাবেন নিষেধ করেছে। টুটুল এক দৌড়ে বাবার কাছে চলে যায়। হ্যাবেন হাত প্রসারিত করে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। টুটুল মুখ বেচার করে বাবার কাঁধে মাথা এলিয়ে দেয়। হ্যাবেন ছেলের ফুলিয়ে রাখা ছোঁচে আলতো চুমু খেল, আদুরে সে জিজ্ঞেস করল,
আমার সোনার কি মন খারাপ? উত্তর দিল না। বাবার গালে গাল ঘষে হেভেন হাসল। ব্যাগ্র গলায় সুদ হয়। আব্বুর সাথে কথা বলবে না? টুটুল মৃদুস্বর আওড়ালো। তুমি অফিসে যাবে? যাব। তুমি স্কুলে যাবে না? আজকে যাব না, কেন গলে যা? মুড নেই। আমার আব্বুর আবার মুড সুইংও হয়। বলে ছেলেকে হাসানোর জন্য কাতুকুতু দিল। টুটুল খিলখিল করে হেসে উঠল। ছেলের ছোট্ট নাকে চুপটুপ করে চুমুকে উঠে দাঁড়ায়। অরুর দিকে চেয়ে ধমকে উঠছে। খাচ্ছ না কেন? একটা পরোটার অর্ধেক শেষ করেছো মাত্র, বাকিটুকু খাবে কখন? ধমকে মৃদু কেঁপে ওঠে অরুর সত্তা। রাগী লুক নিয়ে তারা গলায় জবাব দেয়। আমার যেভাবে ইচ্ছা সেইভাবে খাবো আমি। দরকার হলে একটা পরোটা সারাদিন সময় নিয়ে খাবো, তাতে আপনার কি? হেভেন কটাক্ষ করে প্রত্যুত্তর করলো তৎক্ষণাৎ। খাও, কিন্তু বড় অফিস যাবে, আর তুমি তাকে আদর্শ সোহাগে বিদায় দিবে না, সেটা কি করে হয়? আড়ালে ভেঙচি কাটলো অরু। খিটখিটে মেজাজে আস্তে করে বিড়বিড়ায় বলে। এক ছেলের বাবা হয়েও পুলকেন আছে। সুক্ষেপহীন ভাবে হেভেন চওড়া গলায় উত্তর দিল। কি বিড়বিড় করছো? আসতে বলো, শব্দে শুনতে পাচ্ছি। পরের মুহূর্তে অরুর খোঁচা মারা অপমান করা বাক্য হজম করতে পারলো না। হেভেন মুখ ফুসকে বগ্র চোখে চেয়ে রাজবাড়ি কণ্ঠে আওয়াজ তুলল। ভাবা যায় কত সৌভাগ্যবতী তুমি। পূর্বে বিয়ে করার সত্ত্বেও পিওর ভার্জিন একজন স্বামী পেয়েছ। তোমার উচিত সেই খুশিতে নিয়মিত 3 বেলা খাবার খাওয়ার থেকে আমাকে চুমু খাওয়া। অরুর পানি খাচ্ছিল। হেভেনের কথা বিষমকায় খুকুক করে শব্দ তুলে কেসে উঠল। মাথায় দুবার থাপ্পড় মেরে ফ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ব্যাপক মুড়ে থাকা হেভেনের দিকে। চোখ ছোট ছোট করে সন্দেহ দৃষ্টিতে তাকল। কৌতূহলী গলা ছুট হল। বিয়ে করেছেন, বাচ্চা আছে, আর আপনি নিজেকে ভার্জিন দাবি করছেন? হাউ ফানি। হেভেন নির্বিকার রইল, প্রত্যুত্তর করলো না। হালকা রক্তলাল ছোট পাকিয়ে রহস্যময় হাসি দিল। ছেলের গালে আদর দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হেভেনের বাঁকা হাসিতে ওর ভেতরে কিছু একটা ফাটিয়ে দিল। হাসিটার অন্তরে লুকোনো ছিল এমন কিছু যা ওর ধরতে পারল না, আবার মাথা থেকে বেরো করতে পারল না। কতগুলো ওর মনের মধ্যে হাতুড়ি মারছে। ওর নিশ্চুপ হয়ে বসে রইল, চোখের পলক পড়ছে না। হেভেনের কপটতা মৌনতা চিরস্থায়ী উত্তর খুঁজছে। চোখে তখন শুধু একটাই দৃশ্য ভাসছিল, হেভেনের মিষ্টি হাসে আর রহস্য মোড়া হাসে। উনি কি মজা করলেন নাকি? অরু স্বাগতিকে প্রশ্ন করলো। মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সত্যি মিথ্যার সীমানায় দাঁড়িয়েছে। অনুভব করলো হেভেন এমন এক চরিত্র যে সহজে ধরা দেয় না। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা রহস্য এক অলৌকিক জগতের ইঙ্গিত দিচ্ছিল। হেভেনের প্রস্থানের শব্দ মিলিয়ে যেতে যেতে অরুর মন আরো গাঢ় ধাঁধায় জড়িয়ে গেল। সত্যি এই মানুষটাকে ঠিকঠাক বোঝা কি আদৌ সম্ভব? অরু বোকার মতন গালে এক হাত ঠেকিয়ে ফ্যাল ফ্যাল করে হেভেনের প্রস্থানের দিকে নিষ্পলক চেয়ে থাকলো। ভাবনায় মশগুল হয়ে অসম্ভব অবাস্তব চিন্তায় ডুব দিল। কানে বারংবার প্রতিধ্বনি হচ্ছে কথাগুলো, বারবার মনের উপর আঘাত করছে। হেভেন কি বললো তখন? সত্যি ছিল কি নাকি মজা করে বলেছে? বড়সড় আকৃতির হেভেনের বেডরুমে একা সমান তালে পায়চারি করে চলেছে ওরও। কোনো কিছু ভালো লাগছে না। আশেপাশের সবকিছু বিষাদে ভরে উঠেছে। ঘরের প্রতিটি কোণ যেন ওর মনের সুপ্ত অভিমান অভিযোগের মতোই শূন্যতায় ভরা। উঁচু সিলিংয়ে থেকে ঝুলে থাকা দৃষ্টিনন্দন ঝাড়বাতির মৃদু আলো কোনো উষ্ণতা বয়ে আনছে না। সবকিছু অস্বস্তি ঠেকছে। দেয়ালে ঝুলানো শিল্পকর্মগুলো যেন তাকে বিচ্ছুপ করে বলছে, বলানি কনি হঠাৎ করেই জীবনে মোড় ঘুরে গিয়েছে। তোর ভবিষ্যৎ কি অরু? কোথায় তার শেষ? পায়ের তলায় নরম কার্পেটের স্পর্শ অনুভব করলো, যা অরুর হৃদয় কোথাও ধারালো কাটার মতো বিঁধছে। চোখ গেল বিশাল জানালার বাইরে। অগণিত সাদা মেঘ আর সূর্যের আলোয় আলোকিত দিনের আকাশ, কিন্তু এই আলো অরুর মনের অন্ধকার দূর করতে পারছে না। প্রতিটি নিঃশ্বাসে অনুভব হচ্ছে নিজের প্রতি এক ধরনের পরাজয়ের গন্ধ। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের তোড়া, বিয়ের ঝলমলে সুন্দর শাড়ি আর সাজানো লাল সোনারি জুয়েলারির সামনে তাকে তিরস্কারের মতোই মনে হচ্ছে। তারা তাচ্ছিল্য করে হেসে বলে উঠেছে, তুই কি এ জীবন চেয়েছিলি? ওর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। বুকে জমি থাকা হতাশা আর অজস্র প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই মুহূর্তে ফট করে ছোট্ট একটা শব্দ হতে চমকে চোখ খুলে তাকায়। শশব্যস্ত উৎকণ্ঠিত ওই ঘাড় ঘুরিয়ে শব্দের উৎসের দিকে
তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো। টুটুল দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ফ্লোরে খেলনা একটা সবুজ রঙের গাড়ি উল্টো হয়ে পড়ে আছে। অরুর চাহনিতে টুটুল বিরক্তির ছাপ স্পষ্ট দেখতে পেল। বাচ্চা সুলভ সরল কোমল মনটা খারাপ হয়ে গেল। ফ্লোর হতে খেলনা গাড়ি তুলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই পেছন থেকে অপ্রস্তুত অবিশ্বাস্য বাক্য ভেসে আসে। টুটুল এই পিচি এদিকে আসো। আশ্চর্য শেষ প্রান্তে বাস্তবভঙ্গিতে পিছন ফিরে চায়, কিন্তু রুমের ভিতর ঢুকলো না। গোল গোল চোখে অরুর মতিগতি বোঝার ক্ষুদ্র প্রয়াস চালা। টুটুল কি ঠিক শুনেছে? আম্মু ওকে সত্যি ডেকেছে। অরু আবার ডেকে হচ্ছে। কি হলো, আসছো না কেন? আমার কাছে এসো। সে মুখ ভার করে ধীর কদমে এগিয়ে যায়। অরু তাকে কোলে তুলে নিল। বাচ্চাটা পিটপিট করে তাকায়। অরু হেসে ফেল। টুটুলের গাল চিপে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। টুটুলের মাথার অগোছালো চুলের ভাঁজে হাত চালিয়ে অরু অত্যন্ত নরম কণ্ঠে শুধালো। আমার কাছে আসতে দ্বিধাবোধ করছিলে কেন? টুটুলের গোমরা মুখে সরল জবাব। আব্বু নিষেধ করেছিল। অরু ফ্রিকোজকে জিজ্ঞেস করল। নিষেধ কেন করেছে? বলেছে তোমার কাছে আসলে তুমি বকা দিবে। কেউ বকলে টুটুলের কষ্ট হয়। আব্বু চায় না কেউ টুটুলকে কষ্ট দিক। টুটুলের আঁখের যুগল ছলছল করে উঠলো। আমার ভালোবাসা পাওয়ার জন্য কতদিন ধরে ব্যাকুল হয়ে রয়েছে ছোট্ট হৃদয় বেগ। এখন আম্মুকে কাছে পেয়ে ভালোবাসা পাচ্ছে না, টুটুলের কষ্ট হবে না? ওর মুচকে হাসলো। টুটুলের কপালে চুমু খেলো। টুটুল ভাবলাকান্তের মতো চেয়ে আছে। টুটুলের গায়ে স্নেহময় আদরে হাত রেখে বলে, মিথ্যে বলেছে তোমার আব্বু। বকা কেন দিব? তোমার কি আমাকে পচা মেয়ে মনে হয়? তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়লো টুটুল। টেডি হাসি উপহার দিয়ে চনমনি গলায় বলল, পচানা সুন্দর আম্মু। অরু চকচক দন্ত পাচ্ছে বের করে হাসলো স্বল্প ভাবক চেতে সিরিয়াস গলায় শুধু হয়। তোমার নাম কি শুধু টুটুল? না, হিয়ান আহমেদ টুটুল। সবাই টুটুল বলে ডাকে। বাহ, চমৎকার নাম। প্রশংসা শুনে টুটুল খুশি হলো। অরু পুনরায় একই ভঙ্গিতে জিজ্ঞেস করল, তোমার আব্বুকে সবাই কি নামে ডাকে? অকপটে জবাব দেয়, হ্যাভেন। তোমার স্কুলে কিংবা অন্য কোথাও কি নামে ডাকে? হ্যাভেন তালুকদার। অরুর মনে আশার প্রদীপ জ্বলে উঠল। কৌশলে বিস্মৃত হাসল, বলল, গুড। ঠিক তেমনি তোমার আব্বুর মতো তোমার নামের পাশে এরকম তালুকদার জাতীয় কিছু নেই? যদি থাকে তাহলে তোমার নামটা আরো অনেক বেশি সুন্দর লাগবে। টুটুল কিছুক্ষণ ভাবলো, মনে করার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে পড়ছে না। মন খারাপ করে উত্তর দিল, না নেই, শুধু হিয়ান আহমেদ টুটুল। আমার নাম কি সুন্দর না? অরু মুচকে এসে তুরন্ত প্রতিরোধ করলো, অবশ্যই সুন্দর। আমি এমনিতেই বলেছি। টুটুল, তোমার বার্থডে সার্টিফিকেট কার কাছে আছে? টুটুল ভাবুকতা গলায় পাল্টা প্রশ্ন ছিল। সেটা কি? অরু হতাশ ছিল, ফুস করে তপ্ত শ্বাস টানলো। এতটুকু বাচ্চা এসব জানে না কি? তবে মন গহীনে সংকীর্ণ খুঁতখুঁতে বেশ কিছু প্রশ্নের যথাযথ উত্তর যে অরুর চাই। টুটুল, তোমাকে আমি যে এত কিছু জিজ্ঞেস করেছি সেটা কাউকে বলবে না, কেমন? আব্বুকেও বলবো না। না, কাউকেই না। যদি বলে দাও তোমাকে আর কাছে রাখবো না, আদর করবো না। টুটুল বেজার মুখে উঠে দাঁড়ায়। হ্যাভেনকে কোনো কথা না বলে থাকতে পারে না, কিন্তু তার যে আমূল ভালোবাসা চাই। অরু তারা দিয়ে শুধ হলো। অরু কি বলে দিবে? ওকে বলবো না। তাহলে তোমাকে আম্মু ডাকতে দিবে। ছুট চেপে হাসল। ভীষণ মিষ্টি বাচ্চাটা, সাথে বুদ্ধিমান, নাদুস নাদুস কিউটের জিভ একটা। অরুর মায়া হলো। তুমি আমাকে আম্মু ডাকতে পারো, তবে তোমার সাথে যে আমার ভাব হয়ে গিয়েছে সেটা তোমার আব্বু যেন না জানে, ওকে? টুটুল খুশিতে গদগদ হয়ে তুরন্ত জবাব দেয়, ওকে। বলে অরু গালে চুপ করে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। অরু গালে হাত রেখে হেসে ফেলল। অফিস রুমের ভেতর এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। হঠাৎ হ্যাভেনের দরজার বাঁধ ভেঙে যায়। আকাশচুম্বী রাগ সমেত ফুঁসতে ফুঁসতে হাতে থাকা ফাইল টেবিলের উপর ছুঁড়েই ফেলে দেয়। কাগজগুলো এলোমেলো হয়ে যায়, মেঝেতে পড়ে যায়। মৃণাল কিংকর্তব্য বিমুঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাভেন চিৎকার করে বলে ওঠে, এটা কি করেছো তুমি মৃণাল? একটা সাধারণ হিসাবও ঠিকঠাক রাখতে পারো না? এই ফাইলে পুরো ঘাপলাই ভর্তি, কোন একটা সংখ্যা মিলছে না। তোমাদের এরকম ভুল হতে পারে আমি আশা করিনি। মৃণাল শুষ্ক ছোক গেল, কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, স্যার আমি চেক করেছিলাম, মনে হয় কোথাও ভুল হয়ে গিয়েছে। আমি আরেকবার চেক করে এক্ষুনি ঠিক করে। হ্যাভেন করা কণ্ঠে বাধা প্রদান করলো, চড়া গলায় তর্জন দিল, তোমার এই ভুল আমার কোম্পানির কত বড় ক্ষতির সম্মুখীন হবে বুঝতে পারছো? একবারের জন্য কি দায়িত্ব নিয়ে কাজ করা যায় না?
বারবার কি আমাকে এসে ঠিক করে দিতে হবে সব? নীলার মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাত পা কাঁপছে। রাগ কমানোর চেষ্টা করে হ্যাভেন চেয়ারে বসে, কিন্তু রাগ এখনো চোখে মুখে স্পষ্ট। হ্যাভেন লম্বা শ্বাস টানলো, কিছুটা শান্ত হয়ে গমগমি গলায় বলল, ঠিক আছে, এবার শোনো, তুমি এই ফাইলটা নতুন করে তৈরি করবে। আজ রাতের মধ্যে আমাকে সব হিসাব মিলিয়ে পাঠাবে, আর একটা ভুলও যেন না থাকে। স্পষ্ট? জি স্যার, আমি কাজ শুরু করছি। মৃণাল দ্রুত ফাইলগুলো কুড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, তার মুখে উদ্বেগের ছাপে স্পষ্ট। হ্যাভেন টেবিলে বসে কপালে 2 আঙ্গুল দিয়ে আলতোভাবে স্লাইড করছে, শিরাগুলো টান টান হয়ে গিয়েছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টাই করছে, কাজে ভুল হওয়া তার সহ্য হয় না, আর সেটা তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টের দ্বারাই হলে তো কথাই নেই। তার উপর এই প্রজেক্টের সাথে আগামী অনেক কিছুই জড়িত রয়েছে। হিসেব নির্ভুল নিখুঁত না হলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। হ্যাভেন অফিসে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, আসার সময় সকল কাজ চাচা প্রত্যাশাকে বুঝিয়ে দিয়েছে। এইরকম ফুরফুরে মেজাজে বাসায় ঢুকেছে, দরজা খুলে বেডরুমে পা রাখতেই চোখে পড়লো টুটুল আরাম করে ঘুমিয়ে আছে বিছানা ঠিক মাঝখানে, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে তার কলিজা। এই দৃশ্য দেখে হ্যাভেনের মুখে একচিলতে হাসি ফুটে উঠল। জানলার পর্দা হালকা বাতাসে দুলছে, বাইরে নরম আলো এসে মেঝেতে পড়েছে। বিছানার পাশে রাখা টেবিলে একটা মগ, ভেতরে কিছু চায়ের দাগ শুকিয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে অরু চা খেয়েছে, নয়তো হ্যাভেনের রুমে সচরাচর কেউ আসে না। সেখানে কেউ রুমে ঢুকে চা বা কফি কিভাবে খাবে? পরবর্তী ফ্রিকুচকে ফেলো, টুটুল তো এ সময় ঘুমায় না। ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে কি? হ্যাভেনের চিন্তা হলো। অফিস ব্যাগ যথাস্থানে রেখে ওয়ালের ড্রেসিং টেবিলের উপর রেখে হাত ঘড়ি খুলতে খুলতে ধীর কদমে ঘুমিয়ে থাকা ছেলের নিকটে এগিয়ে গেল। কপাল গলা হাত ছুঁয়ে বোঝার চেষ্টা করলো শরীর অবস্থা। না, সবকিছু স্বাভাবিক। হ্যাভেন আর মাথা ঘামালেন, টুটুলের কপালে চুমুকে ফ্রেশ হতে চলে গেল। ওরু একা স্বাধীন চেতা মেয়ে, কেউ তার জীবনে হঠাৎ করে এসব নিয়ম কানুন বানিয়ে দেবে? তা মেনে নেওয়ার মতো মেয়ে সে নয়, অথচ সেই ওরু এখন মুখ বন্ধ করে অপছন্দের অনেক কিছু নির্দ্বিধায় মেনে নিতে হচ্ছে তাকে। আর হ্যাভেন, সে তো একেবারে উল্টো, ঘাড়তারা মহারাজ, নিয়ম ভেঙে খুনছুটি করে মানুষের জীবন উলট পালট করতে তার কতই না আনন্দ। ওরু একে তো হ্যাভেনকে মোটেও মেনে নিতে পারছে না, তার উপর হ্যাভেনের বাড়িতে অতিষ্ঠ হয়ে উঠেছে মেয়েটা। ফ্রেশ হয়ে হ্যাভেন চুপচাপ একটা চেয়ার টেনে বসলো। রুমের এক পাশে সাজানো বইয়ের তাকে চোখ বুলিয়ে নিল। লাইন ধরে সারিবদ্ধভাবে বই সাজানো গোছানো। হ্যাভেন সবসময় বইগুলো নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করে, বেশ পরিপাটি গোছানো মানুষ সে। কিন্তু টুটুল এসে নিমিষে কিছু বই এলোমেলো করে দিয়ে মজা নেবে আর হ্যাভেনকে জ্বালাবে। তবে ছেলের এইসব কাজে সে বিরক্ত হয় না, বরং খুশি হয় ছেলের আনন্দ দেখে। হ্যাভেন গির্ভা এদিক ওদিক ঘুরিয়ে অরুকে খুঁজলো। রুমের কোথাও তাকে দেখতে না পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তখনই বারান্দা থেকে অরু রুমে এসে হাজির হয়। হ্যাভেনকে দেখে অরু মুখ বাঁকায়, তাতে দশ চেপে ফিটফিট করে বলে, ওনাকে এক্ষুনি আসতে হলো? বজ্জাত লোক একটা, মস্তিষ্কে সবসময় অবাঞ্ছিত অশোভন চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়। আপন মনে বিড়বিড় করতে করতে অরু আলমারির কাছে এসে দাঁড়ায়। প্রয়োজনীয় জিনিস নিয়ে আলমারি দরজা বন্ধ করে পেছন ঘুরতে সহসা কারো চওড়া বুকের সঙ্গে ধাক্কাই খায়। অরু চকিতে তাকালো। হ্যাভেন একদম ওর মুখোমুখি দাঁড়িয়ে, ঠোঁটে তার দুর্বোধ্য হাসি। অরু রাগী দৃষ্টিতে তাকায়, কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু হ্যাভেন সেটা হতে দিল না। পেশিবল ইস্পাত দৃঢ় দুটো হাত ধরে অরুকে বেষ্টনী করে নিল। হাত দুটো অরুকে স্পর্শ করলো না, বরং তা আলমারির দুই দিকে ছড়িয়ে রাখা। অরু নড়তে পারছে না, আলমারির সঙ্গে ঠেসে দাঁড়িয়ে রয়েছে, পিঠ ঠেকে রয়েছে সেথায়। অরু রাগে ক্রমাগত ফুসছে, এই বুঝি আচম্ব হয়ে প্লাস্টি হয়ে যাবে। অরুর রিয়াকশন দেখে হ্যাভেন মিটিমিটি হাসছে, যা দেখে অরুর গা জ্বলে উঠল। হ্যাভেনের বুকে মৃদু ধাক্কা দিয়ে অরু তিরিকি মেজাজে সহিত বলে উঠল, বেহায়ের মতো এইভাবে রেগে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরুন। হ্যাভেন তারা কণ্ঠে বিদ্রুপ হেসে বলল, না শুনলে কি করবে? আর কি বললে? আমি বজ্জাত? অরু দাঁত পিষে কচমটিয়ে উঠে খোঁচা মেরে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আপনার মধ্যে কি ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই? যেখানে একটা মেয়ে আপনাকে সহ্য করতে পারছে না, সেখানে আপনি নির্লজ্জের মতো বারবার তার কাছে ঘেঁষছেন। আমি তো ভেবেছিলাম আপনার পার্সোনালিটি অনেক মজবুত, চাইলেই তো কত শত মেয়ে আপনার উপর হুমড়ি খেয়ে পড়বে। তাহলে আমার পিছে পড়ে আছেন কেন? হ্যাভেনের ভাব ভঙ্গিমা বোধগম্য হচ্ছে না। সরু চোখে ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে পলকহীন অরুর দিকে
যে আছে নিচের ঠোঁট কামড়ে অরুর নিকট আরেকটু ঝুঁকে আসে। হ্যাভেনের গরম নিঃশ্বাস অরুর চোখে মুখে উপচে পড়ছে। অরুর চোখ বুজে ফেলল, বক্ষস্থলে অজানা অচেনা অনুভূতিতে চিপচিপ করছে। পেছাতে পারল না, কারণ পিছিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। পৃষ্ঠদেশ আলমারিতে লেগে রয়েছে। হ্যাভেন কণ্ঠ খাদে এনে দৃঢ়তা সমেত কটাক্ষ করে বলল, তোমার কাজ ঘেঁষার জন্য কি আমি মরে যাচ্ছে? তুমি নিজেকে কি মনে করো, নায়িকা ভিক্টোরিয়া? তোমার গায়ের গন্ধ এতটা বিশ্রী। চুলের ঘ্রাণ, না না ঘ্রাণ না, চুলের বাজে গন্ধ। আর ঠোঁট জোড়া, ইয়াক, দেখলে আমার তো বমি চলে আসে। টুকটাক তোমার কাছে এর জন্য খেয়েছি, যাতে গন্ধের পরিমাণ কতটুকু সেটা উপলব্ধি করতে পারি। সারাক্ষণ তো রুমে বসে থাকবে না, বাইরে যাবে, ভার্সিটি যাবে, জনসম্মুখে যাবে। তখন তোমার গায়ের বিশ্রী গন্ধ কারণ নাস্তার অঞ্চল প্রবেশ করলে লোকে তো আমাকে কটু কথা শোনাবে, বলবে হ্যাভেন তালুকদার কি মেয়ে বিয়ে করেছে, গা থেকে গন্ধ বের হয়। আমি তো ভদ্রলোক, সেটা কিভাবে হতে দেই বলো? সেজন্য তোমার গায়ের গন্ধ নিজের মধ্যে টেনে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস করছে মাত্র। সত্য হলো তুমি আমার বউ, তোমার গায়ের গন্ধ আমি ছাড়া কেউ পাবে সেটা তো আমি হতে দিতে পারি না। বউ বলে আমি না হয় তোমার গন্ধ সহ্য করে নেব, কিন্তু অন্য লোকেরা কি সহ্য করবে? তাই তোমার কাছে আসি সকল গন্ধ নিজের মধ্যে লুফে নিতে, নয়তো তোমাকে ছুতে আমার এগোতে লাগে। বাক্যের ইতি জেনে হ্যাভেন দূরে সরে দাঁড়ায়। শিকুচকে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে সম্মুখে রাগে ফুঁসতে থাকা অরুর দিকে। অরুর শিরা উপশিরা হ্যাভেনের অপমানজনক বিদ্বেষপূর্ণ কথাগুলো বিছানায় ছড়িয়ে পড়েছে। ক্রোধের শরীর কেঁপে কেঁপে উঠছে। অরুর কাছে ঘেঁষলে বমি আসে। কত ছেলে ওর পেছনে ঘোরে, তাহলে এইসব কথা বলার এই লোকের সাহস পেল কিভাবে? রাগে হৃদয়ের জ্ঞান হারিয়ে অরু হ্যাভেনের টি শার্টের কলার চেপে ধরে। হ্যাভেন হকচকিয়ে যায়। অরু চেঁচিয়ে বলে উঠল, আমার গা থেকে গন্ধ বের হয়? আমার কাছে ঘেঁষলে আপনার ঘৃণা লাগে? অসহ্যকর লোক। হ্যাভেন অরু হাত ছাড়িয়ে নিতে নিতে ব্যঙ্গাত্মক করে বলল, কি করছো? ছাড়ো, ছি, গন্ধে আমার শ্বাস আটকে আসছে, দূরে যাও, দূরে যাও। অরু গেল না, বরং দ্বিগুণ তেজ ফুটি একদম হ্যাভেনের বুকের সঙ্গে মিশে ধরল। পায়ের গোড়ালি উঁচু করে হ্যাভেনের নিচে ঠোঁট পর্যন্ত নাগালি পেল। সেভাবে থেকেই চিবিয়ে চিবিয়ে বলল, যাব না দূরে, এভাবেই থাকবো। আমিও দেখি কিভাবে সরান আমায়। অরুর ব্যালেন্স রাখতে পারছে না দেখে হ্যাভেন অরুর কোমর পেঁচিয়ে নিজের সাথে আগলিয়ে নিল। কথা বলার দৌড় অরুর ঠোঁট হ্যাভেনের ক্লিন শেপ করা থুতনিতে আলতোভাবে স্পর্শ করে চলেছে। মেয়েটা কি বুঝতে পারছে সে কি করছে? বুঝতে কি পারছে তার এরকম হুট করে এতটা কাছে আসা হ্যাভেন নামক পুরুষের হৃদয়টা বেসামালে বুধ হচ্ছে? টের পাচ্ছে কি হ্যাভেনের হৃৎপিণ্ডের ক্ষুদ্র সত্তার কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা? অরুর বাঘিনী রূপে বোকা বোকা কর্মকাণ্ডে হ্যাভেন আনমনে হেসে ফেল। হ্যাভেনের হাসি মুখশ্রী দেখে অরু নাকের পাটাতন ফুলে ছাঁচালো গলায় বলে উঠছে, হাসছেন কেন? বললাম তো এভাবেই থাকবো। হ্যাভেন ঠোঁট চেপে হাসি আটকে ছোট্ট করে বলে, আচ্ছা। আপনি খুবই বিরক্তিকর একজন লোক। জানি। আপনাকে দেখলে রাগ হয় আমার। এবারও ছাঞ্জা মোলায়েম জবাব দিল হ্যাভেন। ঠিক আছে। অরু গলার স্বর অপরিবর্তিত রেখে খিটখিটে মেজাজে বলতে থাকলো, আপনি খুব খারাপ। হ্যাঁ। আপনাকে সহ্য হয় না আমার। অলরাইট। হঠাৎ দরজায় খটখট শব্দ কর্ণগোচর হতে অরুর সম্বিতে ফেলল। চমকে উঠছে, সহসা হ্যাভেন থেকে ছিটকে দূরে সরে গেল। লজ্জা চোখ মুখ খিচে শ্বাসরুদ্ধকর হয়ে দাঁড়িয়ে রইল। কি করছিল ও এতক্ষণ? লোকটার এত কাছাকাছি চলে গিয়েছিল কিভাবে? এখন এই লোক অরুর সংস্পর্শে, এখন এই লোক অরুর সম্পর্কে কি ভাবছে? খোটা দেওয়ার একটা রাস্তা অরু নিজেই এই লোককে দিয়েই দিল। রেগে এরকম একটা কাজ কিভাবে করতে পারলো? ভাবতে অরুর কান্নাই পাচ্ছে। অরুর মুখবিরর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে হ্যাভেন কিঞ্চিত লাল রঙের উষ্ঠদয় নিচের ছোট কামড়ে মিটিমিটি হাসছে।